হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা। সম্প্রতি লোকসভায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটি পেশ করা হয়েছে। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটি কি সেই সম্বন্ধিত আজকের এই ক্লাসে আলোচনা করব। কারণ এই টপিক থেকে পরীক্ষা 1 নম্বর কমন আসবেই। তাই ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে কী রকম প্রশ্ন আসতে পারে সেটা আমরা আজকের এই টপিকে দেখে নেব। ঠিক আছে, যেটা তোমরা আগত প্রত্যেক পরীক্ষায় 1 নম্বর কমন পাবে আজকের এই ক্লাসটি থেকে। তাই আজকের এই ক্লাসটি সবাই দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লাগবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি শুরু করার আগে সকলকে বলে রাখি যে ক্লাসটি সকলের কেমন লাগছে সেটি ক্লাস শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখো আজকের প্রথম প্রশ্নটি হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর অর্থ কী? এর অর্থ হলো অপশান এ লোকসভা ও রাজ্যসভায় একযোগে নির্বাচন, অপশান বি লোকসভা বিধানসভা এবং স্থানীয় সংস্থাগুলি একযোগে নির্বাচন, অপশান সি লোকসভা ও বিধানসভা পরিষদের একযোগে নির্বাচন, অপশান ডি হলো বিভিন্ন সময়ে লোকসভা নির্বাচন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লোকসভা এবং রাজ্যসভার একযোগে নির্বাচনের অর্থ হলো ওয়ান নেশন এবং ওয়ান ইলেকশনের অর্থ। এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন। এক দেশ এক নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন এবং ওয়ান ইলেকশন, এক দেশ এক নির্বাচন এর জন্য লোকসভায় কোন সংশোধনী বিলটি পেশ করা হয়েছে? অপশান এ 139তম, অপশান বি 140তম, অপশান সি 188তম, অপশান ডি হলো 129তম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 129তম বিলটি লোকসভায় পেশ করা হয়েছে এক দেশ এবং এক নির্বাচন বিলের এগেনস্টে। ঠিক আছে, এবার দেখে নাও পরে 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্ন হলো লোকসভায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটি কে পেশ করেছেন? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষা আসতে পারে যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটি কে পেশ করেছেন? অপশান এ কিরণ রিজিজু, অপশান বি অর্জুন রাম মেঘওয়াল, অপশান সি অমিত শাহ, অপশান ডি হলো নরেন্দ্র মোদী। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় ওয়ান নেশন এবং ওয়ান ইলেকশন বিলটি পেশ করেছেন। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন যেটি হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে এক জাতি এক নির্বাচন বিলটি অনুমোদন করেছে? ঠিক আছে, কবে এই বিলটি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে? অপশান এ 12ই ডিসেম্বর 2024, অপশান বি 13ই ডিসেম্বর 2024, অপশান সি 15ই ডিসেম্বর 2024, অপশান ডি হলো 11ই ডিসেম্বর 2024। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 12ই ডিসেম্বর 2024 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই যে এক জাতি অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে বিলটি রয়েছে এটি অনুমোদন করেছিল। এবার দেখো পরের 5 নম্বর প্রশ্নটি। এক দেশ এক নির্বাচন এই বিলটি কবে লোকসভায় পেশ করা হয়? লোকসভায় আমরা একটু আগে বললাম যে কে পেশ করেছে বিলটি, এবং এই বিলটি কবে লোকসভায় পেশ করেছিল সেটা এবার দেখে নাও। অপশান এ 17ই ডিসেম্বর 2024, অপশান বি 15ই ডিসেম্বর 2024, অপশান সি 11ই ডিসেম্বর 2024, অপশান ডি হলো 12ই ডিসেম্বর 2024। সঠিক উত্তরটি হলো অপশান এ 17ই ডিসেম্বর 2024 সালে এক দেশ এবং এক নির্বাচন এই বিলটি লোকসভায় পেশ করেছিল। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিবেচনার জন্য কমিটি কবে গঠিত হয়? ঠিক আছে, অর্থাৎ এই যে বিলটি এটা বিবেচনার জন্য কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটিটি কবে গঠিত হয়েছিল? অপশান এ 8ই ডিসেম্বর 2023, অপশান বি 12ই ডিসেম্বর 2022, অপশান সি 2ই ডিসেম্বর 2023, অপশান ডি হলো 19শে অক্টোবর 2021। সঠিক উত্তরটি হলো অপশান সি 2ই ডিসেম্বর 2023 সালে ওয়ান নেশন এবং ওয়ান ইলেকশন এই বিলটি বিবেচনার জন্য একটি কমিটি গঠিত হয়েছিল। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য গঠিত কমিটিতে কতজন সদস্য রয়েছে? ঠিক আছে, অর্থাৎ পরীক্ষা আসতে পারে যে এই যে কমিটিটা এতে কতজন সদস্য ছিল? অপশান এ 8 জন সদস্য, অপশান বি 10 জন সদস্য, অপশান সি 15 জন সদস্য, অপশান ডি হলো 20 জন সদস্য। সঠিক উত্তরটি হলো অপশান এ 8 জন সদস্য, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য গঠিত কমিটিতে 8 জন সদস্য ছিল। আর আমাদের এই ক্লাসটি যদি সকলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি একটা লাইক করে দিও। ঠিক আছে, এবং লাইক করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, আর সাথে সাথে কমেন্ট করে দিও। এবার দেখো 8 নম্বর প্রশ্নটি। এক জাতি এক নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই কমিটির চেয়ারম্যান কে? ঠিক আছে, অপশান এ অমিত শাহ, অপশান বি গোলাম নবী আজাদ, অপশান সি সঞ্জয় কোঠারি, অপশান ডি হলো রামনাথ কোবিন্দ। সঠিক উত্তরটি হলো অপশান ডি রামনাথ কোবিন্দ। আমাদের পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছিলেন এক জাতি এবং এক নির্বাচন এই কমিটির চেয়ারম্যান। এবার দেখো পরে 8 নম্বর প্রশ্নটি। 8 নম্বর প্রশ্নটি হলো, আচ্ছা 9 নম্বর প্রশ্ন। এক জাতি এক নির্বাচন কমিটি 191 দিনের গবেষণার পর রাষ্ট্রপতির কাছে তার প্রতিবেদন পেশ করেছিল।
ঠিক আছে? তাহলে যদি পরীক্ষা আসে যে এই যে এক জাতি এবং এক নির্বাচন কমিটি কত দিনের গবেষণার পর রাষ্ট্রপতির কাছে তাদের একটি প্রতিবেদন পেশ করেছিল, সেই ক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে 191তম দিন। ঠিক আছে, 191 দিনে। এবং এই যে প্রতিবেদনটি পেশ করেছিল, কবে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদনটি পেশ করেছিল সেটাই এবার দেখে নাও। অপশান এ 14 মার্চ 2023, অপশান বি 28 এপ্রিল 2024, অপশান সি 9 সেপ্টেম্বর 2024, অপশান ডি হলো 14 মার্চ 2024। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 14 মার্চ 2024 সালে এক জাতি এক নির্বাচন কমিটি 191 দিনে গবেষণার পর রাষ্ট্রপতির কাছে তাদের প্রতিবেদনটি পেশ করেছিল। এবার দেখো পরের 10 নম্বর প্রশ্ন, এক জাতি এক নির্বাচন কমিটি কত পৃষ্ঠার প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেছিল? অর্থাৎ যে আমরা যে পড়লাম যে প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেছিল, এই প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? অপশান এ 17,626, অপশান বি 18,626, অপশান সি 19,626, অপশান ডি হলো 21,626। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 18,626 পেজের একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেছিল এই কমিটিটি। এবার দেখে নাও পরে 11 নম্বর প্রশ্ন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্যানেলে কয়টি দেশের নির্বাচনের প্রক্রিয়া অধ্যয়ন করেছে? অর্থাৎ যে এই যে কমিটিটি, ঠিক আছে, এই কমিটিটি যে কিভাবে দেশে যে ইলেকশন হবে, এই ইলেকশন সংক্রান্ত যে প্রতিবেদন তৈরি করেছিল, সেই প্রতিবেদন তৈরিতে কয়টি দেশের নির্বাচন প্রক্রিয়া অধ্যয়ন করেছে এই কমিটিটি? অপশান এ 4টি দেশ, অপশান বি 5টি দেশ, অপশান সি 6টি দেশ, অপশান ডি হলো 7টি দেশ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 7টি দেশ। অর্থাৎ 7টি দেশের ইলেকশন প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া অধ্যয়ন করেছে এই কমিটিটি। এবার এই 7টি দেশ কি কি সেটা দেখে নাও নিচে। 7টি দেশ হলো দক্ষিণ আফ্রিকা, সুইডেন, বেলজিয়াম, জার্মানি, জাপান, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন। অর্থাৎ এই 7টি দেশের নির্বাচন প্রক্রিয়া অধ্যয়ন করেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই কমিটিটি। এই 7টি দেশের নির্বাচন প্রক্রিয়া অধ্যয়ন করেই প্রতিবেদনটি, যেটি 18,626 পেজের, এটি তৈরি করেছে। এবার দেখো 12 নম্বর প্রশ্ন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন সংক্রান্ত রামনাথ কোবিন্দ কমিটি কয়টি সংবিধান সংশোধনের সুপারিশ করেছে? অর্থাৎ এই বিলটি যদি পাশ হয়ে আইনে পরিণত হয়, তাহলে আমাদের সংবিধানে কয়টি সংশোধন সুপারিশ করা হয়েছে এই বিলে? অপশান এ 18টি সংশোধনী, অপশান বি 20টি সংশোধনী, অপশান সি 15টি সংশোধনী, অপশান ডি হলো 14টি সংশোধনী। সঠিক উত্তরটি হলো অপশান এ, 18টি সংশোধন করতে হবে ভারতীয় সংবিধান সংশোধনে। ঠিক আছে, এবার দেখো 13 নম্বর প্রশ্ন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন কমিটি কোন বছর থেকে সারা ভারতে একযোগে নির্বাচনের সুপারিশ করেছে? কারণ আমরা কি দেখলাম, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর মানে কি, একটা দেশে একবারেই কি হবে, লোকসভা এবং বিধানসভার ভোটটি হবে, তাই তো, লোকসভা এবং রাজ্যসভার ভোটটি, আচ্ছা, লোকসভা ও রাজ্যসভার ভোট হবে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মাধ্যমে। তো এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মাধ্যমে একযোগে যে নির্বাচনের সুপারিশটা করা হয়েছে কোন বছর? অপশান এ 2027, অপশান বি 2025, অপশান সি 2029, অপশান ডি হলো 2040। সঠিক উত্তরটি হলো অপশান সি, 2029 সাল থেকেই দেশে একযোগে নির্বাচনের সুপারিশ করা হয়েছে। এবার দেখো 14 নম্বর প্রশ্ন, রামনাথ কোবিন্দ কমিটি ভারতীয় সংবিধানে কোন নতুন অনুচ্ছেদ সন্নিবেশের সুপারিশ করেছে? অর্থাৎ এই যে বিলটি আনা হয়েছে, এই বিলটি আইনে পরিণত হলে ভারতীয় সংবিধানে নতুন যে অনুচ্ছেদ যুক্ত হবে, সেই অনুচ্ছেদটি কোনটি? অপশান এ আর্টিকেল 82A, অপশান বি আর্টিকেল 82B, অপশান সি আর্টিকেল 82C, অপশান ডি হলো আর্টিকেল 82D। সঠিক উত্তরটি হলো অপশান এ, আর্টিকেল 82A। অর্থাৎ এই যে রামনাথ কোবিন্দ কমিটির ভিত্তিতে যে নতুন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটি আনা হয়েছে, এর ফলে আর্টিকেল অর্থাৎ ধারা 82 যুক্ত করতে হবে। ঠিক আছে, এর সুপারিশ করা হয়েছে। আচ্ছা, সুপারিশ অনুসারে প্রথম বিলটি সংবিধানের 82 অনুচ্ছেদে সংশোধন করবে, যাতে লোকসভা এবং রাজ্যসভাগুলির মেয়াদ একই সাথে শেষ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ লোকসভার মেয়াদ এবং রাজ্যসভার মেয়াদগুলি একই সাথে শেষ হলেই তো একই সাথে তাদের আবার ইলেকশন হবে, তাই না? কারণ আমরা জানি কি, বর্তমানে লোকসভার মেয়াদ কত, 5 বছর, আর রাজ্যসভার মেয়াদ কত, 6 বছর। ঠিক আছে, আচ্ছা, রাজ্যসভা হলো একটি স্থায়ী, আচ্ছা, বিধানসভা কি একটি স্থায়ী কক্ষ, তাই তো। এবার আমরা দেখে নেব 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের সাথে নিচের কোন আইনটি সংশোধন করা হবে? অপশান এ দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1963, অপশান বি দ্য গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি 1991, অপশান সি দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019, অপশান ডি হলো অল অফ দ্য অ্যাবভ।
সঠিক উত্তরটি হলো অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ উপরোক্ত তিনটি একটি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিলের মাধ্যমে সংশোধন করা হবে, উপরোক্ত এই তিনটি একটি। এবার দেখে নাও পরে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটি হলো এক জাতি এক নির্বাচনের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে সংশোধন করতে হবে? অর্থাৎ এই যে এই আইনের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদটি সংশোধন করতে হবে? অপশান এ আর্টিকেল 83, অপশান বি আর্টিকেল 85, অপশান সি আর্টিকেল 172, অপশান ডি হলো অল অফ দ্য অ্যাবভ। সঠিক উত্তরটি হলো অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ এই উপরে তিনটি আর্টিকেল অর্থাৎ 83 নম্বর ধারা, 85 নম্বর ধারা এবং 172 নম্বর ধারা, এই তিনটি আর্টিকেলই এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য সংবিধানের অনুচ্ছেদে সংশোধন করতে হবে। এবার দেখো 17 নম্বর প্রশ্ন। ভারতে প্রথম লোকসভা ও বিধানসভা নির্বাচন একযোগে কবে অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ ভারতে প্রথম লোকসভা এবং বিধানসভা কবে প্রথম একসাথে অনুষ্ঠিত হয়েছিল বা নির্বাচন হয়েছিল? অপশান এ 1951-52, অপশান বি 1961-62, অপশান সি 1981-82, অপশান ডি হলো 1971-72। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1951-52 সালে প্রথম ভারতে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার পর 1952, 1957, 1962 এবং 1967 সালে একযোগে লোকসভা এবং বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবার দেখো 18 নম্বর প্রশ্ন। ভারতের নির্বাচন ব্যবস্থা নিচের কোন দেশের নির্বাচন ব্যবস্থার অনুরূপ? অর্থাৎ ভারতের নির্বাচন ব্যবস্থাটা কোন দেশের থেকে নেওয়া হয়েছে? অপশান এ রাশিয়া, অপশান বি আমেরিকা, অপশান সি ব্রিটেন, অপশান ডি হলো ফ্রান্স। সঠিক উত্তরটি হলো অপশান সি ব্রিটেন। ব্রিটেন থেকে ভারতের নির্বাচন ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার আমরা আস্তে আস্তে ভারতীয় ইলেকশন সম্পর্কিত কিছু জিকে দেখে নেব, ঠিক আছে? আমরা মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা কি। এবার আমরা কিছু জিকে দেখে নিই। 19 দাগে দেখো ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের বিধান রয়েছে? অর্থাৎ নির্বাচন কমিশনের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় সংবিধানে? অপশান এ 320 নম্বর ধারা, অপশান বি 324 নম্বর ধারা, অপশান সি 322 নম্বর ধারা, অপশান ডি হলো 326 নম্বর ধারা। সঠিক উত্তরটি হলো অপশান বি, 324 নম্বর ধারায় 324 নম্বর ধারায় ভারতের নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। এবার দেখো 20 নম্বর প্রশ্ন। ভারতের নির্বাচন তালিকা প্রস্তুত করার দায়িত্ব কার? অপশান এ নির্বাচন কমিশনার, অপশান বি ইলেকশন অফিসার, অপশান সি সংসদ, অপশান ডি হলো স্থানীয় প্রশাসন। সঠিক উত্তরটি হলো অপশান এ, নির্বাচন কমিশনারের দায়িত্ব রয়েছে ভারতের নির্বাচন যে তালিকা অর্থাৎ ভোটার যে তালিকা আমরা পাই বা ভোটার তালিকা সেটি প্রস্তুত করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনারের রয়েছে। এবার দেখো 21 নম্বর প্রশ্ন। নির্বাচন কমিশনারের চেয়ারম্যান কে? ঠিক আছে, নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, অপশান ডি হলো প্রধান নির্বাচন কমিশনার। সঠিক উত্তরটি হলো অপশান ডি, প্রধান নির্বাচন কমিশনারই হলো নির্বাচন কমিশনের চেয়ারম্যান। এবার নেক্সট দেখো 22 দাগ। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছেন? ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা একটু দেখে নিই। অপশান এ রাজীব কুমার, অপশান বি দীনেশ কুমার সাকলানি, অপশান সি টিবি সোমনাথ, অপশান ডি হলো রাজেশ কুমার সিং। সঠিক উত্তরটি হলো অপশান এ রাজীব কুমার। বর্তমানে আমাদের প্রধান নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার। এবার দেখো 23 দাগ। কে ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন? অর্থাৎ ভারতের যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছে তাকে কে নিয়োগ করেন? ঠিক আছে, অপশান এ সংসদ, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি হলো উপরাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হলো অপশান সি রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার কে হবেন সেটি নিয়োগ করেন। এবার দেখো 24 নম্বর প্রশ্ন। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে জাতীয় বা আঞ্চলিক দলের মর্যাদা দেওয়ার অধিকার কার আছে? অপশান এ সংসদ, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি নির্বাচন কমিশন, অপশান ডি হলো সুপ্রিম কোর্ট। সঠিক উত্তরটি হলো অপশান সি নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশনের অধিকার রয়েছে যে ভারতীয় যে কোনো রাজনৈতিক দলকে সেটাকে জাতীয় না আঞ্চলিক দলে মর্যাদা দেবে, সেই অধিকারটা রয়েছে নির্বাচন কমিশনের। এবার দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হলো ভারতে প্রথমবার নারীরা কখন ভোট দেওয়ার অধিকার পায়? অর্থাৎ প্রথমে ভারতে নারীদের ভোট দেওয়ার অধিকার ছিল না, কিন্তু কোন সাল থেকে ভারতের নারীরা অর্থাৎ মহিলারা ভোট দেওয়ার অধিকার পেয়েছে? অপশান এ 1920, অপশান বি 1926, অপশান সি 1933, অপশান ডি হলো 1936। সঠিক উত্তরটি হলো অপশান বি 1926। 1926 সাল থেকে ভারতের প্রথম নারীরা ভোট দেওয়ার অধিকার পেয়েছিল। এবার দেখো 1989 সালে ডিসেম্বরে সংসদ কর্তৃক প্রণীত আইন অনুসারে একজন নাগরিকের প্রাপ্তবয়স্ক কত হওয়া উচিত? অর্থাৎ একজন নাগরিক যে ভোট দেবে তার জন্য তার প্রাপ্তবয়স্ক কত হতে হবে? ঠিক আছে, যেটি 1989 সালে ডিসেম্বরে সংসদ কর্তৃক প্রণীত আইন অনুসারে। ঠিক
ঠিক আছে, এখানে কত নম্বর সংবিধান সংশোধনী? 61তম সংবিধান সংশোধনীতে হয়েছিল এটি। সেই সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। ঠিক আছে, আচ্ছা বয়সটা আমরা দেখিনি। অপশান হলো 23 বছর, অপশান বি হলো 22 বছর, অপশান সি হলো 20 বছর, অপশান ডি হলো 18 বছর। সঠিক উত্তরটি হলো অপশান ডি, 18 বছর। 18 বছর বয়সী হলে আমরা ভোট দিতে যোগ্যতা অর্জন করি। এবার দেখো 27 নম্বর প্রশ্ন, ভারতে কখন ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? একটু আগে আমরা পড়লাম, সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশান বি, 1989 সালে। ঠিক আছে, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই ভারতের ভোটার বয়সটি 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। এবার দেখো নেক্সট, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? আমরা বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার রয়েছে, আমরা পড়ে নিলাম রাজীব কুমার, কিন্তু প্রথম কে ছিলেন? অপশানে জিবি মামলঙ্কার, অপশান বি টিভি স্বামীনাথন, অপশান সি কে সুন্দরম, অপশান ডি হলো সুকুমার সেন। সঠিক উত্তরটি হলো অপশান ডি, সুকুমার সেন। ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এবার দেখো নেক্সট প্রশ্নটি দেখো, প্রধান নির্বাচন কমিশনারকে কখন পদ থেকে অপসারণ করা যেতে পারে? অপশান এ প্রধান বিচারপতি অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশান বি রাষ্ট্রপতি কর্তৃক, অপশান সি ক্যাবিনেট রেজুলেশন দ্বারা, অপশান ডি হলো সংসদে উভয় কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারা। সঠিক উত্তরটি হয়ে যাবে ডি, সংসদের উভয় কক্ষের অর্থাৎ কি রাজ্যসভা এবং লোকসভা এর 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারাই প্রধান নির্বাচন কমিশনারকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে। এবার দেখো পরের 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন হলো, ভারতের নির্বাচনে যে ইভিএম মেশিনটি ব্যবহার করা হয়, ইলেকট্রো ভোটিং মেশিন যেটি ব্যবহার করা হয়, এটি কবে থেকে প্রথম শুরু হয়েছিল? অপশান এ 1996, অপশান বি 1997, অপশান সি 1998, অপশান ডি হলো 2000। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1998 সাল থেকে এই ইভিএম এর ব্যবহার প্রথম শুরু হয়েছিল। এবার দেখো 31 নম্বর প্রশ্ন, লোকসভায় তপশিলি জাতি মানে কি? এসসি। ঠিক আছে, এসসি, তপশিলি জাতি মানে কি? এসসি। এই এসসি জাতির জন্য কটি আসন সংরক্ষিত করা হয়েছে লোকসভাতে? অপশান এ 81টি আসন, অপশান বি 82টি আসন, অপশান সি হলো 83টি আসন, অপশান ডি হলো 84টি আসন। সঠিক উত্তরটি হলো অপশান ডি, 84টি আসন লোকসভায় তপশিলি জাতির জন্য অর্থাৎ এসসির জন্য সংরক্ষিত করা হয়েছে। এবার তো 32 নম্বর প্রশ্ন, লোকসভায় তপশিলি উপজাতি মানে কি? এসটিদের জন্য লোকসভায় কটি আসন সংরক্ষিত হয়েছে? অপশান এ 41টি আসন, অপশান বি 42টি আসন, অপশান সি 45টি আসন, অপশান ডি হলো 47টি আসন। সঠিক উত্তরটি হলো অপশান ডি, 47টি আসন এসটিদের জন্য লোকসভায় সংরক্ষিত করা হয়েছে। এবার দেখো 33 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভার জন্য সর্বোচ্চ কয়টি আসন নির্ধারণ করা হয়েছে? লোকসভার কথা বলেছে এবং সর্বোচ্চ বলেছে, এই কথাটা মাথায় রাখতে হবে। সর্বোচ্চ বললে সেই ক্ষেত্রে উত্তরটি কী হবে? আমরা একটু অপশানগুলো আগে দেখে নিই। অপশান এ 545টি, অপশান বি 550টি, অপশান সি 560টি, অপশান ডি হলো 550টি। আচ্ছা দুটো অপশান এক হয়ে গেছে, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 550টি। 550টি আসন সর্বাধিক লোকসভার জন্য নির্ধারণ করা হয়েছে। এবার দেখো 34 নম্বর প্রশ্ন, বর্তমানে লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হন? ঠিক আছে, অর্থাৎ বর্তমানে লোকসভায় কতজন সদস্য রয়েছে? অপশান এ 543 মেম্বার্স অর্থাৎ 543 জন সদস্য, অপশান বি 544 সদস্য, অপশান সি 542 সদস্য, অপশান ডি হলো 540 সদস্য। সঠিক উত্তরটি হলো অপশান এ, 543 জন সদস্য রয়েছে লোকসভায়। বর্তমানে লোকসভার কোন অধিবেশন চলছে? অপশান এ 16তম অধিবেশন, অপশান বি 17তম অধিবেশন, অপশান ডি 18তম অধিবেশন, অপশান ডি হলো 19তম অধিবেশন। সঠিক উত্তরটি হলো অপশান সি, 18তম অধিবেশন চলছে লোকসভার। এই 18তম অধিবেশনে 18তম লোকসভার কি রয়েছে? লোকসভার অধ্যক্ষ, ঠিক আছে, লোকসভার চেয়ারম্যান কে রয়েছে? ওম বিড়লা, 18তম লোকসভার। এবার দেখো 16 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া উচিত? অর্থাৎ লোকসভার সদস্য হতে গেলে বয়স কত হতে হবে? অপশান এ 18 বছর, অপশান বি 25 বছর, অপশান সি 30 বছর, অপশান ডি হলো 35 বছর। সঠিক উত্তরটি হলো অপশান বি, 25 বছর। অর্থাৎ লোকসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে, সেক্ষেত্রে যোগ্যতা হবে কত? 25 বছরে। এবার দেখো 37 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? অপশান এ 20 বছর, অপশান বি 30 বছর, অপশান সি 22 বছর, অপশান ডি হলো 25 বছর। সঠিক উত্তরটি হলো অপশান বি, 30 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে 30 বছর। রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত? অর্থাৎ রাজ্যসভার সদস্য সংখ্যা কত সর্বাধিক হতে পারে? 280 জন, 290 জন, 250 জন, 230 জন। সঠিক উত্তরটি হলো অপশান সি,
250 জন। রাজ্যসভার সর্বাধিক সংখ্যা সর্বাধিক বলেছে, তাই সেই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে 250 জন। নিচের কোন রাজ্যে লোকসভা আসনের সংখ্যা সর্বাধিক? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি বিহার, অপশান ডি হলো অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হলো অপশান এ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যে লোকসভা আসনের সংখ্যা সর্বাধিক, সে আসন সংখ্যা হলো 80টি। এবার দেখো 40 দাগের প্রশ্ন, অর্থাৎ আজকের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি। ভারতের কয়টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? এটা কিন্তু পরীক্ষা দিয়েছে। অপশান এ 5টি স্টেট অর্থাৎ 5টি রাজ্য, অপশান বি 6টি রাজ্য, অপশান সি 7টি রাজ্য, অপশান ডি হলো 9টি রাজ্য। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 6টি রাজ্যে। ভারতের 6টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মানে কি? সেখানে বিধানসভা এবং বিধান পরিষদ এই দুটিই রয়েছে সেখানে, ঠিক আছে? যেখানে উচ্চ কক্ষকে বলা হয় বিধান পরিষদ এবং নিম্ন কক্ষকে বলা হয় বিধানসভা। আচ্ছা 6টি স্টেট, আগে ছিল 7টি, এখন হয়ে গেছে 6টি। কারণ কি? বর্তমানে আমরা জানি কি জম্মু কাশ্মীর রাজ্যটি ভেঙে সেটি এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। জম্মু কাশ্মীর রাজ্যে আগে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাসটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।